হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা। ইতিমধ্যেই সেকেন্ড সেমিস্টার আমি শুরু করে দিয়েছি, যেখানে আইন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি। আজকের আলোচনার বিষয় আইনের বৈশিষ্ট্য, উৎস এবং আইনের শ্রেণীবিভাজন। তো স্টুডেন্টস, সময় নষ্ট না করে চলো আলোচনা শুরু করা যাক। আইনের প্রকৃতি বিশ্লেষণ করলে এর কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন, আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা। আইন কেবল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত হয় বলে আইনের স্থান প্রথা রীতিনীতির ঊর্ধ্বে। আইনের বিধান সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। সার্বভৌম শক্তির প্রধান কাজ হল আইনকে কার্যকর করা, তাই আইন ভঙ্গ করা হলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে। এই ছিল আইনের কিছু বৈশিষ্ট্য। এখন আসছি আইনের উৎস বিষয়ে। আইন তো একদিনে গড়ে ওঠেনি। সমাজ বিকাশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উৎস থেকে আইনের উৎপত্তি ঘটেছে। যেমন প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়নীতি, আইনসভা, এগুলিকে আইনের উৎস বলে চিহ্নিত করা হয়। এবার এইগুলি একটু আলোচনা করা যাক। সমাজে প্রচলিত আচার ব্যবহার, রীতিনীতি প্রভৃতিকে প্রথা বলা হয়, আর এই প্রথাই হলো আইনের উৎস। প্রথার উৎপত্তির ব্যাপারে অধ্যাপক হল্যান্ড এর মন্তব্য উল্লেখযোগ্য। প্রাচীনকালে পরিবারের সঙ্গে পরিবারের, গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর বিরোধ দেখা দিলে পরিবার প্রধান প্রচলিত প্রথা অনুসারে সেই সব বিরোধের নিষ্পত্তি করত। সেই সব আচার আচরণ জনসমর্থন অর্জন করতে সমর্থ হলে রাষ্ট্রের স্বীকৃতির মাধ্যমে সেগুলি আইনের মর্যাদা পায়। যুক্তরাজ্যের সংবিধান প্রধানত অলিখিত হওয়ায় সেখানে শাসনতান্ত্রিক আইন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এবার আসছি ধর্ম নিয়ে। প্রাচীনকালে ধর্ম আইনের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। তখন মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য এবং সামাজিক ঐক্য বজায় রাখার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল ধর্মীয় অনুশাসন। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে বর্ণনা করে এবং রাজার আদেশ ও নির্দেশ মান্য করার শিক্ষা দিয়ে ধর্ম একসময় প্রত্যক্ষভাবে আইনের জন্ম দিয়েছিল। বর্তমান ভারতে হিন্দু ও মুসলমান আইনের ওপর ধর্ম ও ধর্মীয় প্রথার প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। ইহুদি সমাজে ধর্মীয় অনুশাসন সমগ্র আইন ব্যবস্থার একটি বড় অংশ অধিকার করে রয়েছে। প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইন ছিল ধর্মভিত্তিক। তাই বলা যায় যে আইনের উৎস হিসাবে ধর্মের ভূমিকাকে অস্বীকার করা যায় না। এবার আসছি আইনের আরেকটি উৎস, সেটি হলো বিচারালয়ের সিদ্ধান্ত। আদিম সমাজে মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে উঠলে সেই সব দ্বন্দ্বের মীমাংসা করার জন্য গোষ্ঠীপতি, দলপতি, রাজা বা সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিরা বিরোধ মেটানোর কাজে এগিয়ে আসেন। এর থেকেই সৃষ্টি হলো বিচার ব্যবস্থা। ধীরে ধীরে এই বিচার ব্যবস্থার মধ্য দিয়েই বিচারালয়ের রায় বিচার কার্যে আইন হিসাবে পরিণত হয়ে গেল। প্রথা, ধর্মীয় অনুশাসন ছাড়া বিচারপতিরা নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে লাগলো। সমাজ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচারপতিরা পুরনো আইনকে নতুনভাবে ব্যাখ্যা করেন। এইভাবে বিচারপতিদের সিদ্ধান্ত বিভিন্ন মামলার রায়দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তারা তাদের রায়দানের মাধ্যমেই আইনের জন্ম দেন। আইনের অন্যতম উৎস হিসাবে বিজ্ঞানসম্মত আলোচনার কথা উল্লেখ করা যায়। সমাজের পরিবর্তন সাধিত হওয়ার ফলে প্রচলিত আইন সমাজের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে পড়ে। এই ধরনের ক্ষেত্রে আইনের প্রকৃত ব্যাখ্যা প্রদানের প্রয়োজনীয়তা দেখা দেয়। বর্তমানে প্রতিটি দেশের আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা বিচারালয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। যেমন ভারতীয় আইনে মনুসংহিতা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। এবার আইনের অন্যতম উৎস হিসাবে ন্যায়নীতির প্রসঙ্গ উল্লেখযোগ্য। ন্যায়নীতি বলতে সাম্য, সততা, বিবেক বুদ্ধি অনুসারে বিচার করাকে বোঝায়। ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে সুন্দর করে গড়ে তোলাই হলো বিচারপতিদের প্রধান কাজ। বিচারপতিরা অনেক সময় দেখেন যে কোনো প্রচলিত আইন সমাজে ন্যায় নীতিবোধের সঙ্গে সামঞ্জস্যহীন হয়ে পড়েছে। এই অবস্থায় বিচারপতিরা নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী সংশ্লিষ্ট মামলায় রায়দান করেন। ফলে একটি নতুন আইনের সৃষ্টি হয়। হেনরি মেইন বলেছেন যে সমাজে ন্যায়নীতির সঙ্গে আইনকে সামঞ্জস্যপূর্ণ রাখতে হলে আনুষ্ঠানিক পদ্ধতি ছাড়া অন্যান্য পদ্ধতিতে আইন সংশোধনের ব্যবস্থা থাকা প্রয়োজন। এবার আইনের প্রধান উৎস হিসাবে আইনসভার উল্লেখ করা যায়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আইনসভা দ্বারা প্রণীত আইনকে আইনের সর্বপ্রধান উৎস বলে মনে করা হয়। আইনসভার সদস্যরা জনমতের সঙ্গে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করেন।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভা কর্তৃক প্রণীত আইনের সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে প্রথা, ধর্ম প্রভৃতির মতো আইনের উৎসগুলির গুরুত্ব কমে যাচ্ছে। সবশেষে বলা যায় যে আইনের উৎস হিসাবে প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, ন্যায়নীতি প্রভৃতি গুরুত্বপূর্ণ হলেও প্রথা এবং ধর্ম হল আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস। বর্তমানে আইনের উপর ধর্ম অপেক্ষা প্রথার প্রভাব অনেক বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী সময়ে বিচারালয়ের সিদ্ধান্ত ও ন্যায়নীতি আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসাবে পরিচিতি লাভ করে। তাই বলা যায় আইনের ক্রমবিকাশের ক্ষেত্রে বিভিন্ন উৎস বিভিন্ন সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বিশেষভাবে কোনো উৎসকে চিহ্নিত করা সম্ভব নয়। এবার আইনের শ্রেণীবিভাজন সম্পর্কে আলোচনা করা যাক। আইনের শ্রেণীবিভাজনের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একমত লক্ষ্য করা যায় না। কোনো রাষ্ট্রবিজ্ঞানী আইনকে 3 ভাগে বিভক্ত করেছেন: প্রাকৃতিক আইন, জাতীয় বা রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইন। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা প্রাকৃতিক আইনকে বাদ দিয়ে রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনকে গ্রহণ করেছেন। প্রাকৃতিক আইন কি? আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে বিভিন্ন প্রকার এবং প্রাকৃতিক ঘটনার মধ্যে যে কার্যকারণ সম্পর্ক লক্ষ্য করা যায় তার পিছনে যেসব নিয়মকানুন থাকে সেই সব নিয়মকে প্রাকৃতিক আইন বলে। এবার জাতীয় বা রাষ্ট্রীয় আইন বলতে কি বোঝায় এবং শ্রেণীবিভাজন নিয়ে আলোচনা করি। রাষ্ট্রীয় আইন হলো সেই সব আইন যেগুলি রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি দ্বারা প্রযুক্ত হয়। রাষ্ট্রের ভৌগোলিক সীমানার বাইরে এই আইন প্রযুক্ত হয় না। এবার চলে আসছি জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনের বিষয়ে। জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে 2 ভাগে ভাগ করা যায়: সরকারি আইন এবং বেসরকারি আইন। রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইনকে সরকারি আইন বলে, আর যেটি রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত নয় সেটি হলো বেসরকারি আইন। আবার সরকারি আইন 3 ভাগে বিভক্ত: সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন এবং ফৌজদারি আইন। যেসব নিয়মনীতির ওপর ভিত্তি করে সরকার দাঁড়িয়ে থাকে সেগুলি হলো সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন। এই আইন লিখিত ও অলিখিত 2 ধরনের হতে পারে। প্রশাসনিক আইন বলতে কি বোঝায়? প্রশাসনিক আইন হলো এমন কতগুলি নিয়মের সমষ্টি যেগুলি ব্যক্তিগত নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। ফ্রান্সে এই ধরনের আইন নাগরিকদের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসছি ফৌজদারি আইনে। সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিক জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য যে আইন প্রণীত হয় সেগুলিকে ফৌজদারি আইন বলে। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।